তানবীরের সাথে কিছুটা সময় কথা বলে আবির নিচে আসছে। মেঘ সোফায় বসে টিভি দেখছে। ড্রয়িং রুমে আর কেউ নেই। আবির মেঘকে দেখেও না দেখার মতো করে রান্না করে চলে গেছে। নিজের জন্য কড়া করে 1 কাপ কফি করেছে। কফির কাপটা হাতে নিয়ে আবির সিঁড়ির দিকে যাচ্ছে। মেঘ কপাল কুঁচে এক দৃষ্টিতে আবির ভাইকে দেখছে। আবিরের মনের ভিতর দুশ্চিন্তাগুলো চেহারায় ভেসে উঠছে। অষ্টাদশী আবিরের তামাটে চেহারা দেখে বোঝার চেষ্টা করছে আবির ভাইয়ের কী হয়েছে। মেঘ একবার ভাবছে জিজ্ঞেস করবে, কিন্তু সাহসও হচ্ছে না। আবির সিঁড়ি পর্যন্ত যেতে মালিহা খান নিজের রুম থেকে বের হতে আবিরকে ডাকলো। আবির সিঁড়ির পাশে দাঁড়িয়ে পড়েছে। মালিহা খান সোফায় এসে বসলেন। আবিরের দিকে তাকিয়ে বললেন, তোর সাথে কথা আছে। আবির নির্বাক কণ্ঠে বলল, আম্মু তুমি যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছ সে বিষয়ে আমি কথা বলতে চাই না বলে রাজশাহী থেকে ফেরার পর থেকে তোমার সাথে দূরত্ব রেখে চলছি। কথা বলতে চাই না বললেও কি সব কিছু এড়িয়ে যেতে পারবি? তোর কি বিয়ের বয়স হয়নি? বিয়ে কি করবি না? আবির তপ্তস্বরে জানালো, বিয়ে করার সময় হলে নিজেই তোমাদের বলবো। মালিহা খান শুষ্ক কণ্ঠে বলে উঠল, আমি আমার ছেলের এই রূপ দেখব বলে ছেলেকে বিদেশে পাঠাইনি। তোকে এত মনমরা দেখতে আমার ভালো লাগে না। আমি চাই তুই বিয়ে কর। একটু থেমে পুনরায় বলেন, জান্নাত মেয়েটাকে আমার খুব ভালো লাগছিল। এতদিন মেঘের টিউটর ছিল, এখন তো আর সে আমাদের বাসায় পড়ে না। মেয়েটার খোঁজ নিতে তো সমস্যা নেই। আবির নিশ্চুপ। মেঘে হাঁ হয়ে তাকিয়ে আছে। বড় আম্মুর মুখের পানে মেঘের চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। কীভাবে বলবে জান্নাত আপুর যে বিয়ে হয়ে গেছে, তাও আবার আসিফ ভাইয়ের সঙ্গে। মেঘ সহসা আবিরের মুখের পানে তাকালো। মালিয়া খান মেঘের দিকে তাকিয়ে বলেন, তোর কাছে জান্নাতের নাম্বার আছে? মেঘ বলল, জান্নাত আপু? মেঘের কথা মাঝেই আবির বলে উঠল, ওর কাছে নাম্বার থাকবে কোথা থেকে? তুমি কি শুরু করেছো আম্মু? মেয়েটা পড়াতে আসছিল, পড়াচ্ছে আলহামদুলিল্লাহ। মেঘ চান্স পেয়েছে, মেয়েটাকে দাওয়াত দিয়ে খাওয়াতে চাইছো, গিফট দিতে চাইছো, সব ইচ্ছে পূরণ করা হলো। এরপরও এ বিষয় নিয়ে কথা কেন ওঠে? মেঘ আহাম্মকের মতো আবিরের দিকে চেয়ে আছে। বলে দিলেই হয় জান্নাত আপুর বিয়ে হয়ে গেছে। আবির মেঘের দিকে চোখ রাঙিয়ে ইশারা করে যাতে কিছু না বলে। আবির দীর্ঘশ্বাস ছেড়ে পুনরায় বলল, সামনে মায়েশা আপুর বিয়ে, তুমি বরং সেদিকে মনোযোগ দাও। আর বিয়ে বাড়ি গিয়ে কোনোভাবে আমার বিয়ের কথা তুলবে, আমি কিন্তু সঙ্গে সঙ্গে বিয়ে বাড়ির থেকে চলে আসব। কথাটা মাথায় রেখো। মেন গেট থেকে ভিতরে 2 কদম এগিয়ে আলী আহমেদ খান উচ্চস্বরে বললেন, হয়েছেটা কি? মা ছেলের মধ্যে কি নিয়ে মনোমালিন্য চলছে? আবির মায়ের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলল, আব্বুকে কিছু বলবা না কিন্তু। বাবার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলো, কিছু না। আবির চলে গেল। বড় আব্বুকে দেখে মেঘ ও টিভি বন্ধ করে চলে যাচ্ছে। আলী আহমেদ খান সোফা থেকে বসতে বসতে মালিয়া খানকে শুধালো, কি হয়েছে? মালিয়া খান মনমরা হয়ে উত্তর দিল, কি আর হবে, বিয়ের কথা বলেছিলাম এজন্য রাগারাগি করছে। আলী আহমেদ খান ভারী কণ্ঠে বলেন, তুমি ছেলেরে আর কিছু বইল না, মাথাটা একটু ঠান্ডা হোক, আমি কথা বলবো। মালিয়া খান শীতল কণ্ঠে জানালেন, ঠিক আছে। আজ মায়েশার গায়ে হলুদ। মালিহা খান আর আলী আহমেদ খান গতকালই বিয়ে বাড়িতে চলে গেছে। মালিহা খান মায়েশাদের বড় ফুপি, তাই ওনার দায়িত্বটা একটু বেশি। আর আগে যাওয়ার কথা ছিল, কিন্তু অসুস্থতার কারণে আলী আহমেদ খান স্ত্রীকে একা ছাড়তে রাজি নন। ডাক্তার দেখিয়েছে গতকাল, উনি নিজেই নিয়ে গেছেন। তানবীর ব্যতীত বাকিরা আজ বিয়ে বাড়িতে যাবে। আগে থেকেই বলা, আবির ইকবাল খানের গাড়ি নিয়ে যাবে। মামনি, কাকিয়া, মেঘ, মিম আর আদিকে নিয়ে যাওয়ার দায়িত্ব আবিরের। মোফাজ্জল খান আর ইকবাল খান অফিস করে বিকেলের দিকে রওনা দেবে। সকাল থেকেই সাকিব আবিরকে কলের পর কল দিয়ে যাচ্ছে যেন যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে বাড়িতে উপস্থিত হয়। সকলের নাস্তা করে ইকবাল খান আর মোফাজ্জল খান অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন। বাকিরা রেডি হচ্ছে। গায়ে হলুদের পাঞ্জাবি শাড়ি নেওয়ার দায়িত্ব ছিল আবিরের। নিজে কিছু জামা কাপড় সহ সব ব্যাগ গাড়ি টিকিটে রাখতে গিয়ে হঠাৎ কিছু একটা মনে পড়ে বাড়ির ভিতরে ঢুকছে আবির। মিম, আদি, মণিমা ততক্ষণে রেডি হয়ে মেঘকে ডাকতে ডাকতে বেরিয়ে পড়ছেন। কাকি আবিরকে জিজ্ঞেস করলেন, আবার কোথায় যাচ্ছিস? উত্তরে আবির জানালো, ওয়ালেটটা রুমে ফেলে আসছি, তোমরা গাড়িতে বসো, আমি এক্ষুনি আসছি। হালিমা খান পুনরায় ডেকে বলল, মেঘ রেডি হলো কি না একটু দেখিস তো।
আবির আচ্ছা বলে সিঁড়ি দিয়ে দ্রুত পায়ে উঠে রুম থেকে ওয়ালেট আর জ্যাকেট নিয়ে বের হয়েছে। জ্যাকেটটা পরে ওয়ালেটটা চেক করতে করতে মেঘের দরজা পর্যন্ত এসে ডাকলো, আর কতক্ষণ লাগবে তোর? আবিরের কণ্ঠ শুনে মেঘ চমকে উঠল। ঘুরে দাঁড়ালো সে, সঙ্গে সঙ্গে বিছানা থেকে জ্যাকেট টেনে গায়ে জড়িয়ে নিয়েছে। মেঘের হুড়োহুড়ি কর্মকাণ্ডে আবির মেঘের দিকে তাকালো। মেঘের গায়ে এমনভাবে জ্যাকেট জড়ালো দেখে আবির কয়েক সেকেন্ডের জন্য স্থির দৃষ্টিতে তাকায়। মেঘ চিবুক নামিয়ে দাঁড়িয়ে আছে। মেঘ কালো রঙের একটা গাউন পরেছে, সাথে আবিরের গিফট করা একটা গর্জিয়াস হিজাব পরেছে। মেঘকে দেখতে এত মায়াবী আর মোহনীয় লাগছে যে আবির দৃষ্টি সরাতে পারছে না। মেঘকে আপাদমস্তক দেখে আবির মেঘের আঁতকে ওঠার কারণটা বোঝার চেষ্টা করলো। যদিও কিছু বুঝতে পারেনি, তবু আবির চোখ নামিয়ে সরি বলে রুম থেকে বের হতে যাচ্ছিল। মেঘ অস্বস্তি কাটিয়ে ডাকলো, আবির ভাই। আবির দরজার বাইরে থেকে উত্তর দিল, মিমকে একটু ডেকে দিবেন প্লিজ। আবির ব্যালকনি থেকে ড্রয়িং রুমে একবার তাকালো, কোথাও কেউ নেই। আবির উচ্চস্বরে জানালো, সবাই বের হয়ে গেছে। মিম গাড়িতে কাছে চলে এসেছে। কোনো সমস্যা? আমি কি কোনোভাবে হেল্প করতে পারবো? মিম কি করবে বুঝতে পারছে না। মিমকে বেশ কয়েকবার ডেকেছে। আবির আর মিম হইহুল্লা করে বেরিয়ে গেছে, তাই মেঘের ডাক মিম আর শুনেনি। আবির ভাইকে বললে কি না বুঝে উঠতে পারছে না। মেঘকে নিস্তব্ধ থাকতে দেখে আবির পুনরায় মেঘের রুমে ঢুকলো। আবির রুমে ঢুকতে মেঘে আঁতকে উঠলো, বৃহৎ চোখে তাকালো। আবির ভুরু কুচকে প্রশ্ন করলো, কি হয়েছে? মেঘ চিবুক নামিয়ে নিল। মেঘ এখন জ্যাকেট জড়িয়ে দাঁড়িয়ে আছে। অষ্টদশীর অশান্ত মন কেমন করে কাঁদছে, কথা আটকে আসছে। মাথা নিচু করে অনেক কষ্ট বলল, জামার চেনটা লাগাতে পারছি না। আবির স্বাভাবিক ভঙ্গিতে মেঘের কাছে এগিয়ে এলো। আবিরের আগানোতে অষ্টদশীর হৃদয়স্পন্দন মাত্রা বাড়তে শুরু করেছে। আবির মেঘের কাছাকাছি দাঁড়িয়ে শান্ত কণ্ঠে বলল, ওই দিকে ঘুর। মেঘ না চাইতো আবিরের দিকে পিঠ করে দাঁড়ালো। জ্যাকেটটা ধরে রাখা শক্তিটুকু পাচ্ছে না। আবির জ্যাকেটের হাত দিতেই মেঘ জ্যাকেট ছেড়ে দিয়েছে। পরে যেতে নিলেই আবির তাড়াতাড়ি জ্যাকেটটা ধরে বিছানার উপর রাখলো। হিজাব দিয়ে সম্পূর্ণ পিঠ ঘোরা। আবির অতি সন্তর্পণে পিঠ থেকে হিজাবটা সরায়। সহসা অষ্টদশীর উজ্জ্বল বনের পিঠ উন্মুক্ত হয়। না চাইতে আবিরের নজর পড়ে সেই আচ্ছাদ্য পৃষ্ঠে, যেখানে পাশাপাশি দুটো কৃষ্ণবর্ণের বিউটি স্পট ঝলমল করছে। আবির ঢোক গিলে দৃষ্টি সরিয়ে নিল। আবির বক্ষপিঞ্জরে আবদ্ধ হৃৎপিণ্ডটা দিক বিদিক ছুটছে, যেন পাঁজরের হাড় ভেঙে বেরিয়ে আসছে এখনই। আবিরের সর্বাঙ্গ ঘামতে শুরু করছে। আবিরের হাত কাঁপছে। অন্যদিকে তাকিয়ে কাঁপা কাঁপা হাতে জিপারের স্লাইডারে ছুতে গেলে উষ্ণ হস্তে 3 আঙ্গুল মেঘের উষ্ণ পিঠে স্পর্শ করে। আবির আর মেঘ দুজনে গাত্র এবার একসঙ্গে কম্পিত হলো। আবিরের স্পষ্টে অষ্টদশীর অঙ্গে অব্যক্ত শিহরণ জাগছে। দেহের প্রতিটা শিরা উপশিরায় তুফান শুরু হয়ে গেছে। কয়েক সেকেন্ডের ব্যবধানে শরীরের প্রতিটা লোম দাঁড়িয়ে পড়েছে। মেঘ চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে, তবে তার দাঁড়িয়ে থাকার শক্তি ক্রমশ কমে আসছে। আবির তাড়াহুড়া করে স্লাইডার টেনে উপরে উঠিয়ে দ্রুত পায়ে রুম থেকে বের হয়ে গেছে। সিঁড়ি দিয়ে নামতে নামতে পরনের জ্যাকেটটা খুলে ফেলে। মনে হচ্ছে সারা শরীর থেকে গরম বাতাস বের হচ্ছে। চোখের সামনে বারবার প্রিয়সী উন্মুক্ত পৃষ্ঠে ভেসে উঠছে। নিচে এসে চেয়ার টেনে বসে। এক নিঃশ্বাসে 1 গ্লাস পানি শেষ করে দীর্ঘশ্বাস ছেড়ে নিজেকে ধাতস্থ করে চেষ্টা করলো। পকেটে থাকা ফোনটা অবিরত ভাইব্রেশন হচ্ছে। ফোনে বের করে কল রিসিভ করলো। সাকিব কল দিয়েছে। কথা বলতে বলতে মেন গেট পেরিয়েছে। মামুনি আর কাকিয়া গাড়িতে বসে আছেন। মিম আর আদি ছোটাছুটি করছে। কে সামনে বসে সেটা নিয়ে 2 ভাই বোন বিবাদ করছে। আবিরকে বের হতে দেখলেই দুজন শান্ত হয়ে গেছে। অন্যদিকে আবিরের প্রস্থানের পরপরই অষ্টদশী ধপ করে বিছানায় বসে পড়েছে। উন্মুক্ত পৃষ্ঠে আবির ভাইয়ের স্পর্শ অনুভব করতে বারবার শিহরিত হচ্ছে মেঘের কাঁধ। যা ভেবেছিল জ্যাকেটটা পরবে, কিন্তু এখন মনে হচ্ছে গ্রীষ্মের প্রখর রোদে পুড়ছে তার দেহ। কিছুক্ষণের মধ্যে নিচে নামলো মেঘ। আবির গেটে তালা ঝুলিয়ে
গাড়ির কাছে আসতে শুনতে পেল 3 ভাই বোনের কথোপকথন। তিনজনই সামনে বসার জন্য উঠে পড়ে লেগেছে। আবির সেদিকে মনোযোগ না দিয়ে ড্রাইভিং সিটে বসে পড়ল। আকলিমা খান গাড়ির ভিতরে থেকে ডাকলেন, কিরে তোরা কি গাড়িতে উঠবি না? মেঘ বাকিদের উদ্দেশ্য বলল, শোন আবির ভাই যে রাগী, গাড়িতে বসে ঘাড় ঘুরালে দিবে মায়ের। তোরা কেউ সামনে বস, আমি বরং পিছে বসবো। মেঘের কথা শুনে মিম আর আদি দুজনের দিকে তাকালো। আদি দৌড়ে এসে মায়ের কাছে বসে পড়েছে। আদির পেছন পেছন মিমও ছুটে এসে বলছে, আমিও আম্মুর সাথে যাব। মেঘ মনমরা হয়ে বলল, কি আর করার, তাহলে তো আমাকেই সামনে বসতে হবে। উপরে উপরে মনমরা ভাব দেখলো, মনের ভিতর তার রাজ্য জয়ের খুশি। আদি একগাল হেসে বলল, মেঘাপু তুমি বরং সামনে বসো। মেঘ যে মনে মনে তাই চাচ্ছিল। এটা তো আর তারা জানে না আবির ভাই গাড়ি চালাবে আর মেঘ পিছনে বসবে। তা হতে পারে না। গতকাল রাত থেকে প্ল্যান করে রেখেছে, যেভাবে হোক তাকে সামনে বসতেই হবে। মেঘ মিটিমিটি হেসে গাড়িতে উঠছে। আবির এতক্ষণ বেঘালি থাকলেও পুরো ঘটনা সে মনোযোগ দিয়ে শুনছে। গাড়ি জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে হাত দিয়ে মুখ ঢেকে মুচকি হাসলো। আবির চাইলেই সবার থেকে মেঘকে সামনে বসতে বলতে পারতো না। মেঘ যে নিজের থেকেই আবিরের পাশে বসার চেষ্টা করছে, এতেই আবিরের মনে প্রশান্তিতে ভরে গেছে। দিনকে দিন মেঘ করা পাগলামিগুলো আবিরকে তার প্রিয়সীর প্রতি আরও বেশি আসক্ত করে তুলছে। খান বাড়ির রাজপুত্র আর রাজকন্যারা ঢাকা থেকে ত্রিশালের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। আবিরের মামা বাড়ি ময়মনসিংহ বিভাগের ত্রিশালে। যানজট পেরিয়ে আসতে অনেকটা সময় লেগে যায়। আবির পূর্ণ মনোযোগ দিয়ে গাড়ি চালাচ্ছে। মেঘ একবার রাস্তার দিকে দেখছে, মাঝে মাঝে আর চোখে আবিরকেও দেখছে। আবিরের দিকে যতবার তাকায় ততবারই বাসার ঘটনা মনে পড়ে যায়। প্রতিবারই অষ্টদশীর লজ্জায় নুয়ে পড়ে। আকলিমা খান আর হালিমা খান সাংসারিক আলোচনা করতে ব্যস্ত। গাজীপুর চৌরাস্তা পেরিয়ে কিছু যাওয়ার পর আবির গাড়ির কাজ নামিয়ে দিয়েছে। শীতল পরিবেশে রাস্তার পাশে বিশাল আকৃতি গাছ। মেঘ এক মনে তাকিয়ে সেসব দৃশ্য দেখছে আর আনমনে কত কি ভাবছে। অষ্টদশীর অশান্ত মনে ছোটাছুটি করছে কত শত প্রেমময় বার্তা। আচমকা আবির রাস্তার পাশে গাড়ি থামাতে মেঘসহ সবাইরা চমকে ওঠে। আবির মামুনি আর কাকিয়ার উদ্দেশ্য বলো, তোমরা একটু বসো, আমি আসছি। 5 মিনিটের মধ্যে একটা শপিং ব্যাগ আর কিছু খাবার নিয়ে গাড়িতে উঠেছে। খাবারগুলো মিমদের দিয়ে শপিং ব্যাগটা মেঘকে দিয়ে বলো, এটা রাখ, পরে নিব। দীর্ঘপথ অতিক্রম করে আবিরের মামা বাড়িতে পৌঁছালো। 3 মামার বাড়ি পাশাপাশি। বড় মামা বাড়ি দোতলা বিল্ডিং। বিয়ে বাড়ি গেট অনেক দূর থেকে সবাই চোখে পড়েছে। গেটের কাছে অনেকেই অপেক্ষা করছে। মিমদের নামতে দেখে বরণডালা নিয়ে মালা ঘর থেকে বেরিয়ে আসছে। মেঘ বের হতে যাবে এমন সময় আবির মেঘের হাত টেনে 1000 টাকার নোট মেঘের হাতে দিয়ে আস্তে করে বলো, বরণ করলে এটা দিয়ে দিস। মেঘকে কেউ যেন কোনোভাবে কিছু বলতে না পারে, তাই আবির আগে থেকেই চোখ কান খোলা রাখার চেষ্টা করছে। আবিরের সামনে মালা বরণডালা ধরতেই আবির বিরক্ত স্বরে বলো, আমার এসব পছন্দ না। বরণ করলে ওদের কর। আবির বরণডালার টাকা দিয়ে মালাকে পাশ কাটিয়ে বাড়িতে ঢুকে পড়েছে। মালা যথারীতি হাসি মুখে বাকিদের বরণ করলো। আবির একটু ভিতরে আসতেই সাকিব দৌড়ে এসে আবিরকে জড়িয়ে ধরে বলল, কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো। তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ অনেক ভালো। কত বছর পর তুমি আমাদের বাড়িতে আসছো? ভালো তো থাকতেই হবে। আবির স্বাভাবিক কণ্ঠে শুধালো, বাকিরা কোথায়? আছে, চলো। ততক্ষণে মেঘরাও বাড়িতে ঢুকে পড়েছে। আবির বারান্দায় পা রাখতে রাখতেই সবার উদ্দেশ্যে সালাম দিল। সালামের উত্তর দিয়ে এক একজন এক এক প্রশ্ন করেছে। তাদের মধ্যে একজন বয়স্ক মহিলা বলে উঠলেন, এইটা বাবু না? কত বড় হইয়া গেছে, মাশাআল্লাহ। বাবুরে চেনা তো কোনো উপায়ই নাই। উঠান থেকে মেঘ কথাটা শুনে ফিক করে হেসে দিল। আবির ভাইয়ের মতো সুপুরুষ দেহি এত লম্বা চড়া মানুষকে কেউ বাবু বলে সম্বোধন করছে, এটা শুনে হাসি পাচ্ছে। তারপরও চিন্তিত হওয়ার জন্য মায়ের দিকে তাকিয়ে শুধালো, বাবু কে আম্মু? হালিমা খান বলেন,
আবিরকে ওর নানা বাড়ির মানুষ ছোটবেলা বাবু বলে ডাকত। উনি তো বড় আম্মুর চাচি হন। আবির মৃদু হেসে শুধালো, নানু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, তুমি ভালো আছো নি? আলহামদুলিল্লাহ। বেশ কিছুটা সময় আলাপচারিতা চলো। আবির মাইশার সঙ্গে দেখা করতে ভিতরে চলে গেছে। মাইশা রুমের সামনে এসে ডাকলো, আপু আসবো? মাইশা আবিরকে দেখে মিষ্টি করে হাসলো। বিছানা থেকে নেমে জিজ্ঞেস করলো, কেমন আছিস ভাই আমার? কত বছর পর তোকে দেখছি। আবির রুষ্টদয় প্রশস্ত হলো। উত্তরে আবির বলল, তোমাকেও। আচ্ছা আপু, এই বিয়েতে তুমি খুশি তো? আলহামদুলিল্লাহ। আব্বু আম্মু খুশি থাকলে আমিও খুশি। শুধু একটাই ইচ্ছে, যার কাছে বিয়ে দিচ্ছে সে মানুষটা যেন ভালো হয়। চিন্তা করো না, মানুষ হিসাবে ভাইয়া খুব ভালো। আমি খোঁজ নিয়েছি, তাছাড়া ওনার সাথে আমার দেখা হয়েছে। ইনশাল্লাহ তুমি সুখী হবে। তুই দেখা করেছিলি? এর মধ্যে মিম, মেঘ আর আদিও মাইশা আপুকে দেখতে আসছে। মাইশা বরাবরই চাপা স্বরে একটা মানুষ, কখনো কারো বাড়িতে বেড়াতে যায় না, তবে ফোনে প্রায়ই সবার সাথে কথা হয়। তাছাড়া মালিয়া খান বেড়াতে আসলে ওনার মুখে বাসার সবাই কথা শুনে, সেভাবেই চিনে সকলকে। আবির ভুরু কুচকে শুধালো, কেন ভাইয়া কি তোমাকে বলেনি? কথা বলি না তো। বিয়ে ঠিক হওয়ার পর একদিন কথা হয়েছিল। আমার কথা বলতে খুব অস্বস্তি লাগে। উনি মাঝে মাঝে কল দেন, কিন্তু আমি রিসিভ করি না। আবির শপিং ব্যাগ আর নিজের প্যাকেট থেকে একটা চিঠি বের করে মাইশা আপুর হাতে দিয়ে বলে, তুমি কথা বলো না বলো, তোমার জামাই মাঝ রাস্তায় দাঁড়িয়ে থেকে আমাকে দিয়ে পাঠিয়েছে। এটা পড়ে ওনাকে কল দিতে বলেছে। মেঘ উত্তেজিত কণ্ঠে শুধালো, রাস্তায় ওই লোকটা কি আপুর বর ছিল? আবির মেঘের দিকে তাকিয়ে উপর নিচ মাথা নাড়ালো। মেঘ মুচকি এসে বলল, মাশাল্লাহ আপু, ভাইয়া কিন্তু কিউট আছে। মাইশা লজ্জা আড়ষ্ট হয়ে যাচ্ছে। মাইশা কিছু বলার আগেই আবির মেঘকে উদ্দেশ্য করে গম্ভীর কণ্ঠে বলল, হয়েছে, তোর আর পাকনামি করতে হবে না। আপুর হাজবেন্ড আপু বুঝবে। তোরা যা এখন। মেঘ, মিম আর আদি রুম থেকে বেরিয়ে যাচ্ছে। আবির পা বাড়াতেই মাইশা আবিরের হাত চিমটি কেটে আস্তে করে বলল, আমার জামাইরে কিউট বলছে? তাতে তোর এত জ্বলছে কেন? কাহিনী কি? কি চলে? তখনই রুমে মালা আগমন হলো। আবির মালাকে দেখে থতমত কণ্ঠে জবাব দিল, কিছু না। মালা বলল, ভাইয়া কেমন আছো? ভালো। আবির মায়েশা থেকে বিদায় নিয়ে চলে গেছে। আবির সাকিবের সঙ্গে থাকবে, তাই গাড়ি থেকে ব্যাগ নামিয়ে সাকিবের রুমে গেল। সাকিব আর মালাও সম্পর্কে চাচাতো ভাই বোন। মেঘ, মিম, দিশা, স্মৃতি ওরা চারজন এক রুমে থাকবে বলে ঠিক করেছে। দিশা মালার আপন ছোট বোন, স্মৃতি সাকিবের ছোট বোন। খাওয়া দাওয়া করে বিকেলের দিকে চার কাজিন মিলে পুরো বাড়ি ঘুরে দেখছিল। বিয়ে বাড়ি মানেই হইচই। বিকেল হতে হতে আত্মীয় স্বজনদের ভিড় জমেতে শুরু করেছে। মেঘ, মিম আগেও কয়েকবার এসেছিল, তবে সেসব ছোটবেলার ঘটনা। তখন আর কিছুই মনে নেই তাদের। আবিরদের তিন মামার বাড়ি পাশাপাশি হয়, তিনটা উঠান মিলে বাড়ি নেয় জায়গা। এক পাশে খাবারের ব্যবস্থা করা হচ্ছে, আরেক পাশে গায়ে হলুদের স্টেজ করা হচ্ছে। সাকিব, মিলন, আবির, এমনকি আদিও স্টেজে সাজাতে ব্যস্ত। মেঘ আবিরকে দেখে থমকে দাঁড়ালো, পা বাড়ালো। সে কি? স্মৃতির পিছন থেকে ডাকলো, মেঘ আপু কোথায় যাচ্ছ? স্টেজে সাজানো দেখতে। ঘুরবা না? তোমরা ঘুরে আসো, আমি যাব না। মেঘ আর কোথায় যাবে? তার আবেগের কেন্দ্রবিন্দু তো আবির ভাই। আবির ভাইকে দেখাতে যতটা শান্তি, সেই শান্তি আর কোথাও নেই। তাই মেঘ স্টেজের দিকে এগিয়ে আসলো। সাকিব মেঘকে দেখে জিজ্ঞেস করলো, কেমন আছো মেঘবতী? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মেঘ কণ্ঠ শুনে আবির পিছনে ফিরে মেঘকে দেখলো। চুলগুলো বেঁধে মাথা ওড়না দিয়ে রেখেছে। আবির লাইটিং সেট করতে করতে শুধালো, খেয়েছিস কিছু? জি। সাকিব মেঘকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া কিন্তু এখনও খায়নি। তুমি ভাইয়ার খোঁজ নিলে না কেন? আবির দাঁতে দাঁত চেপে সাকিবের দিকে তাকিয়ে বলো, বেশি কথা বললে তোর শরীরে তার পেঁচিয়ে দিব। মেঘ শীতল কণ্ঠে বলো, আমি তো জানতাম না। আবির মেঘের দিকে তাকিয়ে বলো, আমি খাইছি।
সাকিব এমনি মজা করছে। আবির সাকিবরা কাজ করছে। মেঘ চেয়ারে বসে বসে তাদের কাজ করা দেখছে। কিছুক্ষণ পর সিথি, তিশা আর মিম চলে আসছে। সবাই চেয়ারে বসে গল্প করছে, অথচ মেঘ নজর আবিরের দিকে। আশেপাশে কে কী বলছে সেসবে কোনো মনোযোগ নেই তার। স্টেজ সাজানো প্রায় শেষের দিকে। তখন মালা একটা প্লেটে অনেক রকমের পিঠা নিয়ে আসছে। আবিরকে ডেকে বলছে, আবির ভাইয়া, তোমার জন্য পিঠা নিয়ে এসেছি। মালার কথা আবির কোনোরূপ প্রতিক্রিয়া দেখালো না, ফিরেও তাকালো না। অথচ মেঘের ছ্যাদ করে রাগ উঠে গেছে। মনে পড়ে গেছে বাসায় আবির ভাইয়ের উপর ঢলে পড়তে যাচ্ছে এই মালা আপু। আবির ভাইয়ের প্রতি যখন তীব্র ভালোবাসা অনুভব করতে না পারলেও সেই দিন ঠিকই কেঁদেছিল সে। তবে এখন তো সে আবিরকে ভালোবাসে। আবির ভাই ভালোবাসুক আর না বাসুক, অষ্টদশী মনে প্রাণে আবিরকে ভালোবাসে। আবিরের আশেপাশে সে কাউকে সহ্য করতে পারে না। মেঘ ভিতরে ভিতরে রাগে ফুঁসছে। মালা পুনরায় বলো, পিঠাগুলো খেয়ে নাও ভাইয়া। আবির পিছনে না ফিরে বলো, আমি খাবো না পিঠা, ওদের দে। হাত দিয়ে মেঘদের ইশারা করলো। আবিরের কথাটা মালা পছন্দ হয়নি। আকস্মাৎ সাকিবকে বলল, 3 দিন যাবৎ এত কাজ করেছি, আমাকেও তো একটা পিঠা সাধতে পারিস। মালা সাকিবের ওপর নিজের ক্ষোভ প্রকাশ করল। তুই কি বাড়ির মেহমান যে তোকে আলাদা করে পিঠা দিতে হবে? সাকিব মন খারাপ করে বলল, আজ মেহমান হতে পারিনি বলে কেউ দামই দেয় না। মালার কথা বাড়ালো না, মেঘের হাতে পিঠাগুলো দিয়ে চলে গেল। পিঠাগুলো সে আবিরের জন্য আলাদা করে এনেছিল। নকশি পিঠা, সবগুলোই লাভ আকৃতি। পিঠাগুলোর দিকে নজর পড়তেই দ্বিতীয় দফায় রাগ উঠে গেল মেঘের। মিম আর স্মৃতির দিকে পিঠাগুলো দিয়ে বলল, তোরা খা, আমি খাবো না। আবির সাকিবের দিকে তাকিয়ে সাকিব জিজ্ঞেস করলো, কি হয়েছে মেঘবতী, পিঠা খাবে না কেন তুমি? আমাদের বাড়ি পিঠাগুলো কি অপরাধ করেছে যে তুমি তাদের ছুঁয়েও দেখছো না? মেঘ গম্ভীর মুখে উত্তর দিল, পিঠা খাবো, তবে এগুলো না। সাকিব বলে, এর মিলন মেঘবতীর জন্য পিঠা নিয়ে আসে। যত জাতের পিঠা ঘরে আছে সবগুলো নিয়ে আসবি। মেঘ ভুরু কুচকে বলল, আমি এখন খাবো না পিঠা। মিলন সেসবে পাত্তা দেয়নি। কিছুক্ষণের মধ্যেই বড় প্লেট নিয়ে অনেক প্রকারের পিঠা এনে মেঘকে দিয়েছে। মেঘ না চাইতো 2-1টা পিঠা খেয়েছে। আবির লাইটিংয়ের কাজ শেষ করে মেঘের পাশে চেয়ারে বসেছে। মেঘ আবিরের দিকে প্লেট এগিয়ে দিয়ে বলল, নেন পিঠা খান। আবির 2 হাতে সামনে এগিয়ে বুঝালো হাতে ময়লা, খাবে কি করে? মেঘ ভনিতা ছাড়াই বলো, হাত ধুয়ে আসুন। আবির রাশভারী কণ্ঠে বলো, কষ্ট লাগছে। মেঘ মুচকি হেসে আস্তে করে বলো, খাইয়ে দেবো আমি? দিলে খারাপ হয় না। মেঘ কথাটা মজা করে বলছিল। আবির ভাই যে এভাবে রাজি হয়ে যাবে এটা ভাবেনি। আবিরের পছন্দ মতো কয়েকটা পিঠা খাইয়ে দিয়েছে। হঠাৎ আবিরের চোখে পড়ে বড় মামার সঙ্গে আবিরের আব্বুর বাড়িতে আসতেছেন। আবির মেঘকে বলে, আর খাবো না, তুই খা। আবির তৎক্ষণাৎ চেয়ার থেকে উঠে স্টেজে চলে গেছে। স্টেজে বাকি কাজ করছে। আবির ভাইয়ের আকস্মাৎ পরিবর্তন দেখে মেঘ ভুরু কুচকে তাকিয়ে রইল। মনে মনে ভাবছে, এই ব্যাটার সমস্যা কি? মাঝে মাঝে মনে হয় ওনার মতো রোমান্টিক মানুষ এই পৃথিবীতে আর একটাও নেই। আবার মাঝে মাঝে মনে হয় ওনার মতো পাষাণ আর একটাও নেই। উনি এমন কেন? আলী আহমেদ খান মিম আর মেঘকে দেখে হাসি মুখে প্রশ্ন করলেন, তোমরা কখন আসছো বড় আব্বু? কণ্ঠস্বর মেঘের ধ্যান ভাঙে। মিম স্বাভাবিক কণ্ঠে বলে, দুপুরের দিকে আসছি বড় আব্বু। আবিরের বড় মামা শুধালো, খাওয়া দাওয়া করেছ নাকি শুধু খেতে দিয়েছে তোমাদের? মেঘের আলগোছে হেসে উত্তর দিল, আমরা এসে ভাত খেয়েছি, এখন আবার পিঠা খাচ্ছি। মামা পুনরায় বললেন, বাড়িটাকে নিজের বাড়ি মনে করবে, যা ইচ্ছা হবে নিজের হাতে নিয়ে খাবে, সেটা গাছের কোনো ফল হোক অথবা ঘরের কোনো খাবার। মিম আর মেঘ একসঙ্গে বলো, আচ্ছা বড় মামা। হঠাৎ করে বাড়ির পরিবেশ বদলে গেছে। হই হুল্লা যেন 3 গুণ বেড়ে গেছে। মায়েশা শ্বশুরবাড়ি থেকে বেশ কয়েকজন গায়ে হলুদের শাড়ি, মেহেদি আরও কী নিয়ে আসছে। আবির আগন্তুকদের কয়েক মুহূর্তে পর্যবেক্ষণ করল। 4-5টা অল্প বয়সের মেয়ের সাথে 5-7 জন ছেলে।
মালা গেটের সামনে গিয়ে তাদের বরণ করছে। স্মৃতি আর দিশাও গেটের কাছে চলে গিয়েছে। মিম যেতে নিলেই আবির ধমক দেয়। আবিরের ধমকে মিম সঙ্গে সঙ্গে মেঘও কেঁপে উঠছে। আবির মেঘ আর মিমকে উদ্দেশ্য করে বলে, তোরা এখন রুমে যা। মেহমান যাওয়ার আগ পর্যন্ত তোদের এক বোনেরও ছায়া যদি আমি দেখি তাহলে খবর আছে বলে রাখলাম। মেঘ মাথা নিচু করে বলল, আপুকে হলুদ লাগাবো না? আবির বিরক্ত স্বরে বলল, রাতে লাগাস, এখন যা। মেঘ আর মিম দুজনে মাথা নিচু করে একে অপরকে অভিযোগ জানাতে জানাতে রুমে চলে গেছে। এতদিন তানবীর ভাই এমন করে মিম আর মেঘ দুজনে অতিরিক্ত শাসনে রেখেছে। এবার তানবীর আসেনি তাই ভেবেছিলাম একটু আনন্দ করবে। সব আনন্দ আবির ভাই পানি ঢেলে দিল। সন্ধ্যার পরপরই মেহমান চলে গেছে। মাইশা আপু মিম আর মেঘকে খোঁজে না পেয়ে দিশাকে দিয়ে ডেকে পাঠিয়েছে। মাইশা আপু 4 জন বান্ধবী এসেছে, মালা আপুও 3 বান্ধবী এসেছে, তাছাড়াও খালাতো মামাতো বোনেরা তো আছেই। সন্ধ্যার পর থেকে বাড়িতে শাড়ি পরা ধুম পড়েছে। মিম আর মেঘ বিছানায় একপাশে বসে সবার সাজগোজ দেখছে। মাইশা আপু বরাবর দুজনকে শাড়ি পরতে বলেছে। মিম শাড়ি চোখে সহ্য করতে পারে না, কিন্তু সবাই শাড়ি পরা দেখে মেঘের খুব ইচ্ছে করছে শাড়ি পরতে। তবে আজ পর্যন্ত শাড়ি পরেনি সে, তাই শাড়ি সামলাতে পারবে না ভেবে ভয় পাচ্ছে। মাইশা আপু এক বান্ধবীকে দেখে হঠাৎ মেঘের রাকিবের গার্লফ্রেন্ডের কথা মনে পড়ে গেল। জান্নাত আপুর বিয়েতে কত সুন্দর করে সেজে আসছিল। রাকিব ভাইয়ের গার্লফ্রেন্ডকে দেখে সেই দিন মেঘের শাড়ি পরতে ইচ্ছে হয়েছিল, তবে আজ আর সাহস পাচ্ছে না। আচমকা মাইশা আপু মেঘের দিকে তাকিয়ে জোর গলায় বলল, মেঘ তুমি কিন্তু শাড়ি পরবে। একদম না শুনবো না। পরবে মানে পরবেই। আপু আমি তো কখনো শাড়ি পরিনি, তোমরা যেভাবে সুবিধা হবে সেভাবে পরানো হবে, তুমি চিন্তা করো না। মিম এসব শাড়ি পরা দেখতে দেখতে আর ভালো লাগছে না। মেঘ শাড়ি পরবে শুনে মন খারাপ করে রুম থেকে বেরিয়ে গেছে। মেঘও রেডি হয়ে ওয়াশরুমে গেছে। মাইশা আপু মিটিমিটি করে হাসছে। মাইশা আপুর বেস্ট ফ্রেন্ড জিজ্ঞাসুর চোখে চেয়ে প্রশ্ন করল, কী রে হাসছিস কেন? মাইশা আশেপাশে দেখে বান্ধবীর কানের কাছে বিড়বিড় করে বলো, আবিরের কথা বলছিলাম না তোকে, ওর চাচাতো বোন মেঘ। আমি শিওর আবির মেঘকে পছন্দ করে, কিন্তু কিছু বলতে পারছে না। মেঘকে শাড়ি পরাচ্ছি যাতে আবির রিয়াকশন বুঝতে পারি, বুঝলি? আবিরের ঘোর যেন কোনো মতেই কাটছে না। সাকিবের কাঁধে মাথা রেখে ক্লান্তিহীন মধ্যে চোখে মেঘকে দেখে যাচ্ছে। নিজের পছন্দ করা কেনা ড্রেসটা অষ্টদশী যতটা মোহনীয় লাগবে ভেবেছিল তার থেকে কয়েক গুণ বেশি রমণীয় লাগছে। মেঘ মায়াবী হাসি দেখে আবিরের টান মাতাল অবস্থা। মায়াবিনীর মায়াবী হাসি দেখলে বরাবরই আবিরের সকল দুশ্চিন্তা অবসান ঘটে, হৃদয়ে অন্যরকম অনুভূতি কাজ করে। আর সকাল থেকে ঘটা এক পর এক ঘটনা আবিরকে বেসামাল করে দিচ্ছে। নিজেকে সামলানোর বিন্দুমাত্র শক্তি আবিরের নেই। নানা রকম সিদ্ধান্ত ইচ্ছে যেন মাথাচাড়া দিয়ে উঠছে। অষ্টদশীর প্রাণোচ্ছল হাসি, তার সাথে গাঢ় কাজলের টান, দু চোখ দেখে আবিরের আনমনে বিড়বিড় করে বলো, আমার ক্লান্ত মস্তিষ্ক জোরে শুধু তোর বিচরণ চলে। সাকিব ঠাট্টা স্বরে শুধালো, কার? সাকিবের প্রশ্ন আবির কিছুটা নড়ে বসলো। বুঝতে পারলো তার মনের কথা মুখ ফসকে বেরিয়ে গেছে। নিজেকে সামলে উত্তর দিল, মাহদিবা খান মেঘ। এখনও মেঘবতীকে দেখছে নাকি? কোথায় মেঘবতী দেখি? যেই না ঘাড় ঘুরাতে যাবে অমনি আবির আটকে দিল। তেজপূর্ণ ভারী স্বরে বলল, আমার সম্পত্তিতে ভুলও নজর দিবি না। সাকিব আমতা আমতা করে বলল, আমি তো শুধু দেখতে চাইছিলাম, ভাইয়ের সম্পত্তিতে নজর দিব এত নিকৃষ্ট আমি না, তাছাড়াও আমার মানুষ আছে। আবির কোনো কথা বলল না। একটু থেমে সাকিব পুনরায় বলল, ভাইয়া চলো একটা জায়গায় যাই। আবির উদাস কণ্ঠে বলে উঠল, আমি জানি তুই কোথায় যেতে চাচ্ছিস, কিন্তু আমি এখন কোথাও যাচ্ছি না। প্লিজ ভাইয়া চলো না। ওদের সন্ধ্যার পর আমাদের বাড়িতে আসার কথা ছিল, আমি বলেছিলাম এগিয়ে নিয়ে আসবো। আবির ব্যস্ত ভঙ্গিতে বলল, ইস কি প্রেম, 2টা বাড়ি পরেই তো বাড়ি, এখান থেকে আবার
এগিয়ে আনতে হবে? আর কত কি দেখতে হবে? সাকিব একগাল হেসে প্রশ্ন করল, এই কথা তুমি বলছো ভাইয়া? 24 ঘন্টা যার চোখের সামনে মেঘবতী ঘুরঘুর করে, মেঘবতীর কণ্ঠ না শুনলে রাতে যার ঘুম হয় না, সেই সাজ্জাদুল খান আবির এই কথা বলছে? আবির গম্ভীর কণ্ঠে বলে, চুপ থাকবি তুই? আর একটা প্রশ্ন, বাসায় তো সারাদিন মেঘবতীকে দেখেই তারপর এত বিভোর হয়ে আছো কেন বলবা? আবির রাশভারী কণ্ঠে জবাব দিল, বাসায় তো এভাবে দেখার সুযোগ পাই না। একবারে বেশি দুবার তাকাতে গেলে চোখে চোখ পড়ে যায়। না চাই তো বাধ্য হয়ে আমার এই দৃষ্টি সরিয়ে নিতে হয়। আজ এতদিন পর ওকে দেখার সুযোগ পেয়েছি, দয়া করে তো মুখটা বন্ধ রাখ। ওদেরকে আনতে যাব না? আবির গম্ভীর কণ্ঠে জানালো, কল আর মেসেজ দিয়ে বল চলে আসতে, আমি এখান থেকে কোথাও যাব না। আর তুই যেতে পারিস বিনা, প্রোগ্রাম শেষ এগিয়ে দিয়ে আসিস, এখন ডিস্টার্ব করিস না। সাকিব পকেট থেকে ফোন বের করে মেসেজ করছিল। সাকিবের কাঁধে আবিরের মাথা ও খিচুগো নিবদ্ধ মেঘে চোখে মুখে প্রিয়সীর মুগ্ধতা ডুবে আছে সে। পল্লব ফেলেছে না একটিবারও। এই জগতে আর কোনো কিছুই মনোযোগ নেই তার। আচমকা কেউ একজন আবিরের কান চেপে ধরায় আঁতকে উঠল। অগাধ মনোযোগের ছেদ পড়ল। আকস্মিক ঘটনা। আবির কিছুটা ভবড়ে গেল, হকচকিয়ে সোজা হয়ে বসে সঙ্গে সঙ্গে তাকায় সেদিকে। মায়েশা শক্ত হাতে আবিরের কান চেপে ধরে আছে, চোখে মুখে পরিষ্কার রুক্ষতা। আবির বিস্ময় চোখে তাকায়, ভুরু কুঁচকে নরম স্বরে বলল, উফ আপু লাগছে।